তোষামত নয়, ক্ষমতাকে প্রশ্ন করাই গণমাধ্যমের কাজ। শাসক ও শোষক শ্রেণীর জবাবদিহিতা নিশ্চিত করে জনগণের স্বার্থ রক্ষায় কাজ করেন সংবাদকর্মীরা। আমরা প্রশ্ন করতে চাই আপনার হয়ে, জানাতে চাই আপনি যা জানতে চান। শুরু করছি গ্লোবাল টেলিভিশনের নিয়মিত আয়োজন প্রশ্নগুলো সহজ। আমি নাজমুল আশরাফ। এই অনুষ্ঠানে আমরা চলমান নানা ঘটনার তথ্য এবং বক্তব্য তুলে ধরি। অতিথিদের কাছে জানতে চাই সেসব তথ্য এবং বক্তব্যের প্রতিক্রিয়া ও বিশ্লেষণ। গাজায় ইসরায়েলের বর্বরতার বিরুদ্ধে আজ দ্বিতীয় দিনের মতো ঢাকাসহ সারা দেশে বিভিন্ন স্থানে বিক্ষোভ হয়েছে। গতকালের বিক্ষোভের সময় সিলেট, কক্সবাজার সহ বিভিন্ন শহরের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুরের ঘটনায় জড়িত অভিযোগে কমপক্ষে ৪৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ঈদ পরবর্তী রাজনীতিতে আলোচনার কেন্দ্রে চলে এসেছে গাজায় গণহত্যাকারী ইসরায়েল ও তার প্রধান মিত্র আমেরিকা। আমাদের আজকের আলোচনার বিষয়, রাজনীতির কেন্দ্রে এখন ইসরায়েল। এই বিষয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন দৈনিক যুগান্তরের জ্যেষ্ঠ সহকারী সম্পাদক জনাব মাহবুব কামাল। মাহবুব ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডক্টর আব্দুল আল মামুন। মামুন ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। গ্লোবাল টেলিভিশনের পাশাপাশি এই অনুষ্ঠানটি একযোগে প্রচারিত হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজেও। আলোচনা শুরু করার আগে আজকে ঢাকার অনেকগুলো বিক্ষোভ হয়েছে, ঢাকার বাইরেও হয়েছে। ঢাকার বেশ কয়েকটা বিক্ষোভ নিয়ে একটি প্রতিবেদন দেখে নিই। এভাবেই মঙ্গলবার সকাল থেকে স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ রাজধানীর বিভিন্ন এলাকা। ফিলিস্তিনি ইসরায়েলি নৃশংস হামলা ও গণহত্যার প্রতিবাদে বিশ্বজুড়ে ডাকা গ্লোবাল স্ট্রাইক ফর গাজায় সামিল হয়ে জেগে উঠেছে বাংলাদেশ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে আগুনঝরা বক্তব্যে ইসরায়েলের নৃশংস গণহত্যার চিত্র তুলে ধরেন শিক্ষার্থীরা। তাদের হাতে বিভিন্ন স্লোগানে লেখা প্লেকার্ড, কণ্ঠে ফিলিস্তিনিদের প্রতি সহমর্মিতা আর চোখে ইসরায়েলি আগ্রাসনের প্রতি তীব্র ঘৃণা। যে নির্মম নির্যাতন পরিচালিত হচ্ছে, এটা শুধুমাত্র একটা ধর্মীয় ইস্যুতে বর্তমানে সীমাবদ্ধ নয়। দ্বিতীয় কেন্দ্রস্থল বাইতুল মাকদিসের গম্বুজে যখন আঘাত হয়েছে, তখনও মুসলমানরা নিশ্চুপ থেকেছে। ইসরায়েলি বাহিনীর নির্বিচারে মুসলমানদের গণহত্যার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিক্ষোভ করেছে আরও বেশ কিছু সংগঠন। তারা জানান, গাজার মুসলমানদের পাশে দাঁড়ানো বিশ্বের সব মুসলমানদের নৈতিক দায়িত্ব। মুসলমান নেতৃবৃন্দের প্রতি যে আপনারা সবাই ঐক্যবদ্ধ হন। তারা অ্যাম্বুলেন্সকে ঘেরাও দিয়ে অ্যাম্বুলেন্সের ভিতর লোকদেরকে গুলি করে মেরেছে। ফিলিস্তিনের যে হামলা হচ্ছে, এই বর্বরচরিত হামলার নিন্দা ও প্রতিবাদ জানাই। আহ্বান করব বিশ্ব নেতাদের, তারা দ্রুত সময়ে এই বিষয়ে একটি হস্তক্ষেপ করার জন্য এবং শান্তি প্রতিষ্ঠায় তারা এগিয়ে আসার জন্য। প্রতিবাদ হয় বিভিন্ন সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয়েও। এ সময় তারা অভিযোগ করেন, মুসলিম বিশ্বের নেতাদের অক্ষমতা ও নিশ্চুপ আচরণই যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বেপরোয়া গণহত্যার সাহস দেখিয়েছে। আমাদের প্যালেস্টাইন রাষ্ট্রদূত বলেছিল যে আমাদের সাহায্য সহযোগিতা, আর্থিক সাহায্য দরকার নেই, কিন্তু আমাদের দরকার আপনাদের মানবিক সমর্থন। আমাদের সমর্থনটা সবসময়ের জন্য তাদের প্রতি আছে। এদিকে জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে জোহরের নামাজ শেষে ইসরায়েলি বাহিনীর নৃশংস গণহত্যা বন্ধে স্লোগান তোলেন মুসল্লিরা। তারা বলেন, শুধু বাংলাদেশ নয়, বিশ্বের প্রতিটি মুসলিম দেশেরই এই গণহত্যার বিরুদ্ধে রুখে দাঁড়ানো উচিত। জাতিসংঘকে উদাত্ত আহ্বান জানাচ্ছি, অনতিবিলম্বে এর একটা সমাধান টানতে হবে, নতুবা এই জাতিসংঘ সারা পৃথিবীর সকল মানুষ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। আমরা যাতে আকসাকে আমাদের অন্তরে জিয়ে রাখতে পারি, আল্লাহ আমাদেরকে সে তৌফিক দিন। আলাউদ্দিন আল আজাদ, গ্লোবাল টেলিভিশন, ঢাকা। ঢাকার আরেকটি সমাবেশে বিএনপি স্থায়ী কমিটির সদস্য জনাব সালাউদ্দিন আহমেদ যে বক্তব্য রেখেছেন, তার কিছুটা আমরা একটু শুনে নেই। মুসলিম বিশ্বের যারা মোড়ল, তাদের প্রতি আহ্বান জানাই, আপনারা সারা পৃথিবীতে নির্যাতিত মুসলিমদের পক্ষে আপনাদের কণ্ঠ উচ্চকিত করবেন। আপনারা ব্যবস্থা নেবেন যাতে বিভিন্ন রকমের ষড়যন্ত্রের ফলে বিশ্বের পরাশক্তিরা যে ইসরায়েলের পক্ষে ভূমিকা রাখছে সেটা বন্ধ হয়। বিগত ফ্যাসিবাদী সরকার আওয়ামী লীগ পরোক্ষভাবে ইসরায়েলকে স্বীকৃতি দিয়েছিল। কিভাবে? তারা বাংলাদেশের পাসপোর্টে ইসরায়েল ব্যতীত সকল রাষ্ট্রে গমনের যে নির্দেশনা ছিল, সেখান থেকে ইসরায়েল শব্দটি রিমুভ করে দিয়েছিলেন, প্রত্যাহার করে নিয়েছিলেন। তার মানে দাঁড়ায় তারা ইসরায়েলকে স্বীকৃতি দিয়েছিল, অথচ তারা বাংলাদেশের মুসলমানদের পক্ষে, সারা পৃথিবীর মুসলমানদের পক্ষে মায়া কান্নাও কান্ত। বাংলাদেশের বিরোধী রাজনৈতিক দলীয় রাজনৈতিক কর্মী এবং
যারা ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেছে, সকল গণতান্ত্রিক শক্তি, সামাজিক শক্তি সহ দেশের আপামর জনসাধারণের বিরুদ্ধে আড়ি পাতা যন্ত্রের মাধ্যমে যে নির্যাতনের তারা সূচনা করেছিলেন, সেই আড়ি পাতা যন্ত্র পেগাসাস স্পাইওয়ার সে ইসরায়েল থেকে তারা খরিদ করেছিল এই হাসিনা সরকার। মাহবুব কামাল ভাই, ঈদের আগে আমরা বিভিন্ন টকশোতে আলোচনা শুনেছি যে ঈদ পরবর্তী রাজনীতি কি হতে পারে। ঈদের একটা লম্বা ছুটি গেছে, ঈদ পরবর্তী রাজনীতি কি এখন গাজা ইসরায়েলি হামলা, আমেরিকার সমর্থন, এর বিরুদ্ধে সারা বিশ্বে বিক্ষোভ, সারা দেশে বিক্ষোভ, দুদিন ধরে বাংলাদেশে চলছে। ঈদের আগ পর্যন্ত আমরা নির্বাচন, সংস্কার, বিচার এগুলোই রাজনীতিতে প্রতিদিন কথা শুনতাম এবং সেগুলো নিয়ে আমরা আলোচনা করতাম। সংস্কার, বিচার এবং নির্বাচনকে কি ছাপিয়ে গেল এই গাজার বিষয়টি? হ্যাঁ, ছাপিয়ে আমাদের রাজনীতিতে। হ্যাঁ, ছাপিয়ে গেছে। দেখেন, নেভার ইন দি হিস্ট্রি গাজায় যে জেনোসাইড, এটা নেভার ইন দি হিস্ট্রি। ইভেন আফটার সেকেন্ড গ্রেট ওয়ার্ল্ড ওয়ারে আমেরিকা নিউক্লিয়ার পাওয়ার ইউজ করছে হিরোশিমা এবং নাগাসাকিতে। আমার কাছে মনে হচ্ছে যে ওই ভয়াবহতা থেকে গাজার যে ভয়াবহতা, সেটা আরও বেশি ডেঞ্জারাস, আরও বেশি ভয়ঙ্কর। এবং আমেরিকা 60s-এ এবং আর্লি 70s-এ আমেরিকার যে ভূমিকা আমরা দেখছি, হ্যাঁ, বিশেষ করে ভিয়েতনামে, তারপরে ধরেন যে যেমন বলিভিয়াতে, মানে নিমিষে প্রেসিডেন্সিয়াল প্যালেস গুড়িয়ে দিয়ে বলছে যে উইল নট অ্যালাউ এনি অ্যাঙ্গোলা ইন এভার ডোর স্টেট। এগুলো তো আমরা জানি। তো তখন একটা চুটকিও বের হয়েছিল, স্নাফু ইজ ডান। একটা জায়গায় আমেরিকা গেল, তখন তো এইসব ছিল না, এই ফেসবুক এগুলো ছিল না, তখন টেলেক্স আসতো, স্নাফু ইজ ডান, মানে সিচুয়েশন নর্মাল, অল ফাকড আপ, মানে সিচুয়েশন নর্মাল করে দিছি, মেরে টেরে একেবারে ঠান্ডা। স্নাফু, SNAFU, এটার ইলাবোরেশন হচ্ছে সিচুয়েশন নর্মাল, অল ফাকড আপ। তো এই আমেরিকা তো আমরা দেখছি আর কি। হ্যাঁ, দেখেন, মানে গত নির্বাচনে বাইডেন হারার পেছনে অন্যতম কারণ ছিল গাজার তার নীতি, হ্যাঁ, ইত্যাদি। এবং অনেকে মনে করছে যে ট্রাম্প যদি আসে তাহলে বোধহয় এক পরিস্থিতিটা হবে, কিন্তু এ দেখি মানে আরও ভয়াবহ আর কি। হ্যাঁ, মানে এটা ভাবা যায় না, কি এক পাগলা, মানে পৃথিবীর মানে মুরব্বি হয়ে গেল আর কি। হ্যাঁ, এবং আজকে দেখলাম যে ঢাকা আমেরিকার যে শীর্ষস্থানীয় ইউনিভার্সিটি, সেগুলিতে স্টুডেন্টদের ভিসা বন্ধ, মানে শীর্ষস্থানীয় যারা বিক্ষোভ করেছে তাদের ভিসা বাতিল, স্টুডেন্ট ভিসা বাতিল, যেমন হার্ভার্ড, MIT, স্ট্যানফোর্ড, যেগুলো মানে, এবং যারা নাগরিক ওদেরকে চাকরিচ্যুত করা হচ্ছে। এটা পাগলা। এই যে ট্যারিফ, এটা তো ইকোনমিক ইম্পেরিয়ালিজম, এইটা মানে অর্থনৈতিক সাম্রাজ্য। কিন্তু সে এগুলো করবে ঘোষণা দিয়ে তো ক্ষমতা এসেছে। হ্যাঁ, করবে। আমেরিকান ভোটারদেরও সাইকোলজি আমি কিছু বুঝি না আর কি। হ্যাঁ, মানে এটা পৃথিবীর বহু কিছু ঘটে যেগুলি না ব্যাখ্যা করা খুব কঠিন। হ্যাঁ, তো যাই হোক, এখন আমেরিকার আমি একটা জিনিস সবসময় বলি, সেটা হচ্ছে যে পৃথিবীতে একমাত্র শান্তি আনতে পারে আমেরিকার জনগণ, নট আমেরিকার প্রেসিডেন্ট। কিন্তু আমেরিকার জনগণ তো বিক্ষোভে অনেক দিন ধরে বলছি আমি, পুতিন না, তারপরে ট্রাম্প না, শি জিনপিং না, কেউই পৃথিবীতে শান্তি আনতে পারবে না। পারবে আমেরিকার সাধারণ মানুষ। তারা যদি আমেরিকার ফরেন পলিসি ঠিক করতে পারে, হ্যাঁ, তারা যদি প্রেশারাইজ করে ফরেন পলিসি ঠিক করে, তাহলে পৃথিবী ঠিক হবে, তাছাড়া পৃথিবী ঠিক হবে না। প্রেসিডেন্ট হ্যাজ নাথিং টু ডু উইথ ওয়ার্ল্ড পিস, নাথিং। মানে কিন্তু আমেরিকার যে ফরেন পলিসি, রিপাবলিকানরা হোক আর ডেমোক্রেটরাই হোক, একই থাকছে। ওখানেই তো সংখ্যাগরিষ্ঠ সাধারণ মানুষ তাদেরকে ভোট দিচ্ছে। হ্যাঁ, দিচ্ছে। দেখেন, আমেরিকার প্রেসিডেন্টের পক্ষে বা আমেরিকার অ্যাডমিনিস্ট্রেশনের পক্ষে ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান নেওয়া কঠিন। অনেকগুলো ফ্যাক্টর আছে এখানে। মানে দি ইহুদি ডোমিনেশন ইন ইউনাইটেড স্টেটস, সব সেক্টরে, ধরো অর্থনীতি থেকে শুরু করে ব্যবসা বাণিজ্য, প্রযুক্তি, শিক্ষা, স্বাস্থ্য, তারপরে কি বলে যে ওয়ার উইপন, হ্যাঁ, হার্ডওয়্যার, এগুলি মানে ডোমিনেট। ইভেন মিডিয়া, এই টেড টার্নার ফার্নার যা আছেন দেখেন নাকি, সব তো ওগুলি মানে ইহুদি আর কি। সো মিডিয়া যাদের হাতে, অস্ত্র ব্যবসা যাদের হাতে, এই শক্তিকে মানে বাইপাস করে মানে একটা মানে অ্যান্টি ইসরায়েল মানে তারা স্ট্যান্ড নিবে, এটা খুব ডিফিকাল্ট। আচ্ছা, তো এখন দেখেন যে জেনোসাইড মানে হচ্ছে আর কি, মানে ভাবা যায়। আমি কালকে দেখেন এই বয়সে আমি অফিসে যাচ্ছিলাম, একটা মিছিল যাচ্ছিল অ্যান্টি ইসরায়েল, আমি সিএনজি থেকে নেমে আই পার্টিসিপেটেড
এবং আমি 4-5 মিনিট ছিলাম ওদের সঙ্গে, হ্যাঁ 4-5 মিনিট ছিলাম, এবং একটা ছেলে আঙ্কেল বলে আমাকে জড়ায় ধরে কেঁদে দিল আর কি। যাই হোক, সো এটা কি বলে, এটা স্যাড বললে হয় না, এটা মানে কি বলে যে এটা মানে বর্বরতা নিষ্ঠুরতা বললেও অনেক কম বলা হয় আর কি। আমি একটা শহরের ছবি দেখলাম, ওটাকে ব্যারেন ল্যান্ড বলা যাবে না, ধ্বংসস্তূপ, হ্যাঁ একেবারে জনমানব শূন্য, হ্যাঁ টোটাল এরিয়াটা আপনার হয়ে গেছে। যাই হোক, এখন এই পাগলার হাত থেকে এবং তার অ্যাসোসিয়েট নেতানিয়াহুর হাত থেকে পৃথিবী কবে রক্ষা পাবে, আদৌ পাবে কিনা, এটা মানে খুব মুশকিল আর কি। তো যাই হোক, এখন প্রথম কথাটা হচ্ছে আপনি যে বললেন যে ঈদের পরের রাজনীতি, না এখন দেখেন কালকে এই যে ডেমনস্ট্রেশনগুলি হলো, এটা তো খুবই ভালো যে মানে এটা প্রেশার সারা পৃথিবী, সারা বিশ্বে হয়েছে, একযোগে আমরা করছি। কিন্তু যে কাণ্ডগুলি ঘটছে গতকাল, হ্যাঁ এগুলি তো একটা বড় ধরনের মানে মহত্বকে আপনাকে খাটো করে দেওয়া হলো এবং এটাকে একটা নোংরামির পর্যায়ে নিয়ে যাওয়া হলো, এবং কতগুলি মানে যে মূর্খতাগুলি হলো আর কি, এটা ভাষায় প্রকাশ করবো। আমি একটু সময় দিয়েন আমাকে। যেমন ধরেন মানে আচ্ছা, আমি আপনার এই যে হামলা ভাঙচুর এবং বিভিন্ন কোম্পানিকে ইসরায়েলি কোম্পানি হিসেবে চিহ্নিত করে এই আকামগুলো যে হয়েছে সেই বিষয়ে আসবো। আমি একটু প্রাথমিকভাবে একটু ডক্টর আব্দুল্লাহ মামুন আপনার কাছে শুনতে চাই যে আমরা সারা বিশ্বের সাথে তাল মিলিয়ে বিক্ষোভ করছি, দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ হয়েছে, হয়তো আরও সামনে হবে এবং বেশ কিছু পরিকল্পনা এর মধ্যে ঘোষণা করা হয়েছে। বহু বছর ধরে সারা বিশ্বে পশ্চিম পূর্ব সব জায়গায় ইসরায়েলের বর্বরতা এবং গাজার গণহত্যা থেকে শুরু করে যত রকমের নৃশংসতা তার বিরুদ্ধে বিক্ষোভ হচ্ছে। আমেরিকার মতো দেশে মানে দেশ জুড়ে হয়েছে, বলা যেতে পারে গত ইলেকশনে তো আপনার ডেমোক্রেটরা হেরেই গেল, অন্যতম কারণ ছিল এটি। এসব বিক্ষোভ উন্নত মুসলিম অমুসলিম সব দেশে হওয়ার পরও যখন এই সংকটের সমাধান হয় না, তাহলে এই ধরনের বিক্ষোভ করে লাভটা কি? আমি ধন্যবাদ আপনাকে। আমি বরং একটু উল্টো করে শুরু করি। দেখেন কেন হয় না, আজকে যখন সারা বিশ্ব ফুঁসে উঠেছে তখন হাঙ্গেরি সফর শেষে কিন্তু নেতানিয়াহুর ফেরার কথা ইসরায়েলে, কিন্তু নেতানিয়াহুকে ডেকে নেওয়া হয়েছে ট্রাম্পের সাথে মিটিং করার জন্য। এবং সেখানে সবচেয়ে ভয়ঙ্কর দুটো জিনিস, সেটা হচ্ছে যে ট্রাম্প আজকে রিপিট করছে যে গাজা খালি করতে হবে, আর ইসরায়েল অলরেডি তো 50% এটার যা ধ্বংস করে দিয়েছে। আর সেকেন্ড আরেকটা জিনিস, যে এত বড় আলোচনা ছাপিয়ে সেখানে আলোচনা আরেকটা স্থান পেয়েছে যে ইরানের পরমাণু শক্তি এবং তার ক্ষেত্রে ডেটারেন্স কী হবে এবং সেখানে ইসরায়েলের সহায়তা কীভাবে নিশ্চিত করবে সেটা। এবং আরও একটা জিনিস, যে যেখানে এত হত্যাকাণ্ড ঘটছে, আলোচনায় অন্যতম একটা বিষয় ছিল যে জিম্মি যারা বাকি আছে তাদেরকে কিভাবে মুক্ত করা যাবে। কিন্তু 18 তারিখের পরে যে বর্বরতা, যে নৃশংসতা, প্রতিদিন 100 আহত বা 100 শিশু আহত বা নিহত হওয়া, একেবারে মানে রাফা তো 50% ডিস্ট্রয়েড বলা হতো, 90% ডিস্ট্রয়েড ইনফ্যাক্ট, এবং প্রায় 50,000 ঘরবাড়ি ধ্বংস করা আছে, যেটা মাহবাই বললো যে ওখানে আসলে আমিও যখন দেখি নিউজগুলো কোনো কিছু বাকি নেই। এবং সবচেয়ে ঘৃণ্যতম কাজ হচ্ছে যে ইন্দোনেশিয়ার সাপোর্টে কিন্তু সবচেয়ে বিগেস্ট একটা ম্যাটারনিটি হসপিটাল সেখানে ছিল, আপনি জানেন যে সেটাও ধ্বংস করে দেওয়া হয়েছে, মানে কোনো রকম লিভিং এলিমেন্ট নাই। কিন্তু আশ্চর্যজনক হচ্ছে যে এই সব কিছু ছাড়িয়ে তারা আলোচনা করছে যে ডেকে নিয়ে যে সিম্বলিক মেসেজটা দেওয়ার চেষ্টা করলো। আমার মনে হয় আপনার প্রশ্নের উত্তরটা এখানে আছে, যে আমি একজনকে একটা ভিজিট প্ল্যানই ছিল না, সেটা তাকে ডেকে এনে বললাম তোমার সঙ্গে আমি মিটিং করছি, এটা কিন্তু একটা সিম্বলিক মিনিং আছে। আপনি যে আমেরিকার জনসাধারণ বলছেন, আপনি যে সারা বিশ্বের মুসলিম বলছেন, সব দেশে অমুসলিম সব দেশে বিক্ষোভ হচ্ছে, আজকে কিন্তু একটা সিম্বলিক জেস্চার দেওয়া হয়েছে। আরও একটা জিনিস আপনি খেয়াল করেন, যদিও জিনিসটা ঠুনকো বা ছোট, দেখবেন দুইজনের স্যুটের কালার এবং টাইয়ের কালারটা রেড ছিল, আছে ব্লু ব্ল্যাক একটা, এটার মানে হচ্ছে ওটার কিন্তু একটা সিম্বলিক মিনিং আছে। এটা কার্টুন দেখলাম কোনো একটা ইন্টারন্যাশনাল পত্রিকা নিয়ে করছে, যে ওটা দ্বারা একটা মিনিং দেওয়া হলো যে রেড টাই সেম কালার এবং এই সময় মিটিং, আমরা কিন্তু একসাথে আছি। এবং কল্পনা করতে পারেন যে সেখানে ইরানের পরমাণু নিয়ে আলোচনা হচ্ছে, যে সে আক্রমণ করবে তাহলে কি হবে। আরব দেশগুলো অলরেডি ডিক্লেয়ার করেছে যে তারা ভূখণ্ড বা আকাশ সীমা ব্যবহার করতে দেবে না। এটা গেলে একটা পার্সপেক্টিভ, যে আসলে এটা এই নিউক্লিয়াস ভাঙা সম্ভব না। আর দ্বিতীয় হচ্ছে মাহবুব একটা ভালো জিনিস পেনিট্রেট করেছে, যে এটা আমেরিকার জনগণের কিছু করার আছে কিনা। কিন্তু ওনার কাছে আমার প্রশ্নটা হচ্ছে যে জনগণ এই সিদ্ধান্তটা নিতে পারতো, যারা কিনা উনিও টাচ করলেন, ট্রাম্পকে সরিয়ে দিলেন, তারা কি আসলেই
এটা করতে পারে, এটা একটা বড় প্রশ্ন। যে আমেরিকানদের মুখে বিভিন্ন এনজিও কনসালটেন্ট সারা পৃথিবীতে আমাদেরকে মানবাধিকার শেখায়, আমাদেরকে মত প্রকাশের স্বাধীনতা শেখায়, তাদের ভূমিকা তো এখন প্রশ্নের সম্মুখীন। এর আগের বিশ্ববিদ্যালয়গুলো যখন ফুঁসে উঠলো তখন যেভাবে হ্যান্ডেল করা হয়েছিল, এবার কিন্তু বাইডেন এক ধরনের আমেরিকান যে স্টাইল অফ ম্যানেজমেন্ট, ক্রাইসিস, ক্রাইম, তারপর অনেক নির্যাতন হয়েছে, কিন্তু এবার তো প্রথম দিয়েই সব এলোমেলো হয়ে গেল। তাহলে ওই জায়গাটাতে আপনার পাওয়ার কিছু নেই। উত্তর যেটা আপনার স্পেসিফিক, সেটা হচ্ছে যে যতদিন পর্যন্ত ইকোনমি, পলিটিক্স এবং ব্যুরোক্র্যাট, ইন্টারন্যাশনাল ইস্যুস যতদিন পর্যন্ত এদের হাতে বা ইহুদিদের সাপোর্ট থাকবে, এটা ডিফিকাল্ট। বাট আমি বলছি না যে অপরাজয়। একটা জায়গায় কিন্তু আমার মনে হয় এবারে আপনারা দুজনে আমার সিনিয়র, বাট এই পরিমাণ বিক্ষোভ ইসরায়েল নিয়ে গত 3-4 দিনে যা হচ্ছে, আমার কিন্তু গত বছর কিন্তু বাইডেন প্রেসিডেন্ট থাকা অবস্থায় দিনের পর দিন গোটা আমেরিকাতে, ইউরোপের বিভিন্ন দেশ, আমি ফ্রান্সে, জার্মানিতে, বহু সারা পৃথিবীতে কিন্তু এবারেরটা ব্যাপ্তিটা বড় এবং সব জায়গায় তার তো কোনো প্রভাব পড়ছে। সেটাই বলছি যে যদি আমি মনে করি যে এটা কন্টিনিউ করা উচিত। এবং এখানে আরেকটা জিনিস, আমরা ওয়াইসিকে যে জন্য ওয়াইসি প্রতিষ্ঠিত হলো এবং ওয়াইসিকে যেভাবে আমরা দেখতে চাই সেটা যেমন একদিকে হয়, ওয়াইসি, আরব লীগ, আরব লীগ যেটা আছে, ইউরোপিয়ান ইউনিয়ন যেটা, আফ্রিকান মুসলিম লিডারশিপ ইউনিয়ন যেটা আছে, কোনোটা কিন্তু আমাদের ইউনিটিটা নাই। কেন জানেন? ওই যে ভাগ বাটোয়ারা, কেনা বেচাতে আমরা বিক্রি হয়ে যাই। এইটাই বলতেছিলাম যে একটা উত্তর হচ্ছে আমেরিকার জনগণের, আরেকটা হচ্ছে মুসলমানদেরকে যতদিন কিনে ফেলবে আমেরিকান কর্পোরেটস, আমেরিকান গভর্নমেন্ট থ্রু ওডিএ, তার মানে মধ্যপ্রাচ্যের শক্তিশালী দেশগুলো যতক্ষণ আমেরিকার নিয়ন্ত্রণে থাকবে, আন্ডার কারেন্ট, এবং যতদিন আমরা আমেরিকার অর্থনৈতিকভাবে মুখাপেক্ষী থাকবো, ততদিন কিন্তু এটার আশা ফিকে। দেখেন, কিছু একটা হলেই আমরা বলি যে ইসরায়েলি পণ্য বর্জন করবো। আমরা কি এটা করতে পেরেছি? আমরা এটা করতে পারিনি। আমরা কিছু একটা হলেই প্রথম দিকে অনেক উত্তপ্ত হয়, এরপরে ঠান্ডা হয়ে যায়। ঠান্ডা হয়ে যায় কেন? কারণ হচ্ছে ডিলিংস, ডোনেশন, এইড, IMF, ওয়ার্ল্ড ব্যাংক সবগুলো একসঙ্গে ঝাঁপিয়ে পড়ে। আরও একটা ঘটনা আছে, আপনি আজকে যে এনজিওগুলো মাঠে নামছে, অনেক এনজিও নিয়ে কিন্তু প্রশ্ন আছে, তারা যাদের টাকায় চলে, এই বিভিন্ন ফাউন্ডেশন আমেরিকার, বিভিন্ন কর্পোরেট হাউসের CHR, তারাই তো এইসব অ্যাক্টিভিজমে থাকে। একটা সময় গিয়ে এটা ঠান্ডা হয়ে যায়। সেই জায়গাটাতে যদি আমরা কাজ, অর্থাৎ পণ্য বর্জনের কথা বলছেন, পণ্য বর্জন কি কোনো প্র্যাকটিক্যাল সমাধান না? এর ফলাফল না, পণ্য বর্জন কিন্তু একটা, আমরা সবকিছু বর্জন করতে পারবো কি? না, সবকিছু বর্জন করা যাবে না। এবং ওই জায়গাটাতে আমরা হয়তো পরের আলোচনাটায় যাব, যে আমাদের সামর্থ্য এবং আমাদের যতটুকু আমরা পারি সেই সিগন্যালটা কিন্তু আমরা দিতে পারি। মুখে মুখে বলেছি, সবসময় মুখে মুখে বলেছি। এই কাজটুকু যদি একটা স্পেসিফিক, ঠিক আছে, আমরা অন্তত কোলাটা বন্ধ করব, এটা মুসলিম বিশ্বের একটা ইউনিফাইড ডিশ। আপনি পেরেছেন? আপনি পারেননি, কারণ আপনাকে ছোট মার্কেট, বড় মার্কেট কিনে ফেলবে আপনাকে। সো ওই জায়গাগুলোতে যদি তারপরে 3টা জিনিস আমি দেখি। একটা হচ্ছে আমেরিকান জনগণ, যেটা মাহবুব ভাই বললো ইম্পর্টেন্ট, বাট তাদের ক্রেডিবিলিটি এবার প্রশ্নের সম্মুখীন ভোটের কারণে। 2 নম্বর হচ্ছে যে আমাদের মুসলিম বিশ্বের যে ইউনিটি, সেটা দরকার। আর 3 নম্বর হচ্ছে যে আমেরিকার সাথে যে বাণিজ্য, তাদের যদি অল্টারনেট ডেভেলপ করতে না পারে, ইভেন লং রান, আমাদের মুসলিম বিশ্বকে যদি অর্থনৈতিকভাবে ওয়াইসি রোল প্লে না করে, আরব লীগ সেটাতে যুক্ত না হয়, তাহলে কিন্তু এটা চলতেই থাকবে। তাহলে আমরা মুসলমান হিসেবে আমাদের যে ধর্মীয় দায়িত্ব, মানুষ হিসেবে যে মানবিক দায়িত্ব, এবং একজন সচেতন নাগরিক হিসেবে যে নাগরিক দায়িত্ব, এবং গ্লোবাল সিটিজেন হিসেবে যে দায়িত্ব, এগুলো যদি একসাথে আমরা না করতে পারি, এই সমস্যার সমাধান হবে না। মাহবুব ভাই, এই যে ধরেন আমরা আন্তর্জাতিক মহলকে নানান আবেদন জানাই, আমরা আজকে বক্তব্য শুনছিলাম, সেখানে মুসলিম বিশ্বের কথা বলা হয়, বিবেকবান মানুষের কথা বলা হয়। আমেরিকার প্রতি তো আহ্বান জানিয়ে কোনো লাভ নাই, তারা তাদের নীতি অনুযায়ী কাজ করে। কিন্তু যত বৈশ্বিক সংস্থা আছে, যত শক্তিশালী শক্তিধর দেশ আছে, তাদের কারোই কোনো কার্যকর ভূমিকা। এর আগে সিজফায়ার নিয়ে আপনি জানেন, দিনের পর দিন জাতিসংঘে, সিকিউরিটি কাউন্সিলে যত রকমের দেন দরবার হয়েছে, শেষ মুহূর্তে গিয়ে আমেরিকার ভিটোর কারণে সেটা হয় নাই। তার মানে হচ্ছে যে এর তো কোনো সমাধান নাই, বাট এই অমানবিক বর্বরতা চলবে। সারা বিশ্বের মানুষ বিক্ষোভ করছে, আমরাও করছি, কোনো ফলাফল নাই। বরং আমরা বিক্ষোভ করতে গিয়ে আমরা কিছু ক্ষতির শিকার হলাম, বিভিন্ন জায়গায় হামলা। আপনি সেই বিষয়ে বলতে চাচ্ছিলেন এর আগে? জি জি, আমি এটা যোগ করি পয়েন্টটা, সরি, ভেরি সরি। সেটা হচ্ছে যে এই যে সংস্থাগুলোর কথা বললেন, তারা কাদের টাকা চলে, সবচেয়ে চাঁদাটা সবচেয়ে বেশি কার, এটাই বলার জন্য। বাকিটা তার মানে হচ্ছে যে গোটা বিশ্বকে আমেরিকা নিয়ন্ত্রণ করছে, আর আমেরিকাকে ইসরায়েল বা ইহুদির নিয়ন্ত্রণ, এবং ইউরোপিয়ানরা যোগ দিচ্ছে, ইসরায়েল যোগ দিচ্ছে। সরি মাহবুব ভাই। জি, শুনেন, উনি যেটা বললেন না, যে আমেরিকার জনগণ কতটুকু, এটা টু হোয়াট এক্সটেন্ট, দেখেন আমেরিকার পাবলিকও কিন্তু খারাপ। এই জন্য আমি বলি, যারা পিস সিকার, বি হি এ রিপাবলিকান অর এ ডেমোক্রেট,
তারা কিন্তু নমিনেশন পায় না। আপনি জানেন গত 2 টার্মে ওই যে কী নাম ভুলে গেলাম আমি, সে একেবারে শান্তিবাদী ছিল এবং সে প্রমিস করছিল যে সারা পৃথিবীতে, কিন্তু হি ডিড নট গেট নমিনেশন, হি ওয়াজ নট নমিনেটেড, প্রাইমারিতে আউট হয়ে যায়। আমেরিকার নমিনেশন কে পাবে, ফান্ড রেজ কার বেশি হবে, কে ইলেক্টেড হবে, এখানেও ইহুদি প্রভাব যথেষ্ট। হ্যাঁ, ইভেন দেখেন ইন 19th সেঞ্চুরি 18 কততে যেন, যে ব্লেন নামে একজন ছিলেন, হি ওয়াজ এ পিস সিকার এবং হি ওয়াজ রিজেক্টেড বাই দি ইলেক্টোরেট, হ্যাঁ, এবং সে নমিনেশন পায়নি। সো আমি বলি যে আমেরিকার পাবলিকের মধ্যেও এক ধরনের ইম্পেরিয়ালিজম, মানে ইম্পেরিয়ালিস্ট ক্যারেক্টার আছে, যে ওদের তো স্লোগানই আছে, উই দ্য আমেরিকানস। উই দ্য আমেরিকানস মানে হচ্ছে যে আর বাঘ আটলান্টিকের এই পারে আর কিছু নাই। হ্যাঁ, তো এখন এই যেটা খুব ডিফিকাল্ট, মানে আমেরিকান ফরেন পলিসি কীভাবে ঠিক হবে, এইটা মানে ইটস এ $1 ট্রিলিয়ন কোয়েশ্চেন আমি বলি। আচ্ছা, আমি যে ভাঙচুরের কথা বলছিলাম না, দেখেন কতগুলি মানে জিনিস না আমার কাছে মাথায় ঢুকে না। এই সরকারের ওটা কি বলে, টপ অর্ডার ব্যাটসম্যান, টপ অর্ডার না বলে বলি ওয়ান ডাউন, হ্যাঁ, তিনি অ্যাডভাইজার ওয়ান ডাউন মানে ব্যাটসম্যান আর কি। তিনি একটা ফেসবুকে করছেন, এই আপনার ইসরায়েলি পণ্য বর্জনের জন্য একটা ভিডিও আপলোড করছেন আর কি। মানে ইট ইজ এন এনকারেজিং ভিডিও টু বয়কট ইসরায়েলি কমোডিটিস। কেন, কি কারণে? আপনি তো একটা দায়িত্বশীল জায়গায় আছেন, আপনি ইসরায়েলি পণ্য বলতে কি বোঝায়? আমি তো এটাই বুঝি না। না, যেসব দোকান ভাঙচুর করা হয়েছে এগুলো তো ইসরায়েলি। আমি বলতেছি, যেমন ধরেন যে ছোটকাল থেকে আমরা শুনি বাটা হচ্ছে ইসরায়েলি। আমি তো বহু আগে থেকেই জানি যে বাটা ইজ নট এ ইসরায়েলি কোম্পানি, ইটস এ মাল্টিন্যাশনাল কোম্পানি। মানে ওই মিসকনসেপশন থেকে প্রতিষ্ঠিত হয়ে গেছে। না, এটার অরিজিন হচ্ছে চেকোস্লোভাকিয়া, হ্যাঁ, এবং এইটার হেড অফিস হচ্ছে সুইজারল্যান্ড, এবং ইট ইজ নট অনলি এ ফুটওয়্যার কোম্পানি, ইটস এ অ্যাপারেল কোম্পানি অলসো। আমাদের এখানে অ্যাপারেলটা, আমরা ফুটওয়্যারটা আছে আর কি। সো এটা মানে এটা কিভাবে? তারপরে ধরেন যে মানে কেএফসিতে কি এখন মানে কেএফসিতে তো দেশি মুরগির জবাই করে রান্না করা হয়, হ্যাঁ। আচ্ছা, তারপর দেখেন ওই যে মানে ওয়ান ডাউন ব্যাটসম্যান, টপ অর্ডারের ব্যাটসম্যান, উনি কি বলে যে ফেসবুকে যে উনি করলেন, এই কি বলে যে ভিডিওটা আপলোড করলেন, এই ফেসবুকের প্রতিষ্ঠাতা তো একজন ইহুদি, তাই না, জাকারবার্গ, তাই না? উনি যখন কোনো তথ্যের জন্য গুগল সার্চ করেন, গুগলের প্রতিষ্ঠাতা দুজনের একজন হচ্ছে ল্যারি পেজে, হি ইজ এ জু। এবং এই ধরনের খবরগুলো আধুনিক প্রযুক্তি সবই তাদের না কমোডিটিস, মানে আমি বলি কি, কোনো পণ্য বর্জন করার যে কনসেপ্ট, এটা খুব বাজে কনসেপ্ট একটা, হ্যাঁ। যেমন ধরেন আমি ওই মানে কি বলে টপ অর্ডার ব্যাটসম্যানকে আমি জিজ্ঞাসা করি যে আপনি যে কোনো দেশে গিয়ে দেখলেন 2টা ডিপার্টমেন্ট স্টোর, একটা ইসরায়েলের একটা মুসলিমের, হ্যাঁ, তো ইসরায়েলের একটা পণ্য, ইসরায়েলি পণ্যটা হচ্ছে আপনার খারাপ এবং দামও বেশি, আর মুসলিম ডিপার্টমেন্ট স্টোর সেখানে ওই একই পণ্যটা দাম কম, এটার কোয়ালিটি ভালো, আপনি কোনটা কিনবেন? নিশ্চয়ই যেটা দাম কম এবং কোয়ালিটি, তাই না? আপনি কি দেখবেন যে এটা ইসরায়েলি না মুসলিম? এটা আমরা পণ্য কিনি কিভাবে? 2টা জিনিস কোয়েনসাইড করলে আমরা পণ্য কিনি। একটা হচ্ছে যে মানে প্রাইস আমার মানে আমার মধ্যে কিনা, বা এই প্রাইসটা রিজনেবল কিনা, আর একটা হচ্ছে টেস্ট, যেটা রুচি, এটার মান কি হচ্ছে। এই 2টা যখন কোয়েনসাইড করবে তখনই আমি তো এটা পণ্য করবো। এটা তো ইসরায়েলি না আমেরিকান না বাংলাদেশি না, সারা বিশ্বের ক্রেতাদেরই, তাই না? ব্যাপার পিকুলিয়ার, মানে এটা আমার কাছে মানে পণ্য বয়কটের। আচ্ছা, পণ্য তো পণ্য তো মানে একটা আছে সলিড ফর্মে, আরেকটা আছে লিকুইড ফর্মে, আরেকটা আছে বায়োবিও। যেমন ধর বায়োবিও কোনটা? ইন্ডিয়ান সিরিয়ালগুলো। আমার ওয়াইফকে আমি কখনোই জলসার সিরিয়াল দেখা বন্ধ করতে পারি না, হ্যাঁ। আমি বল তুমি বাংলাদেশ দাও না করে, আমি খবর দেখবো, না সে জলসা দেখবে। তো এই যে এটাও তো একটা ইন্ডিয়ান প্রোডাক্ট, এটা একটা ওটা কি বলে গ্যাসিয়াস, বর্তনের বিরুদ্ধে অনেকে সোচ্চার ছিল বিভিন্ন সময়। তো এই পণ্য কেন হবে? মানে আচ্ছা, আমি ইসরায়েলি পণ্য বর্জন মানে একটা দোকানে গিয়ে হামলা, ভাঙচুর, লুটপাট, সেটাই তো কথা। এবং লুটপাটটা কিরকম? জুতা লুট করতেছি আমি, আমার পায়ের মাপের জুতা, যাতে এটা আমি পড়তে পারি। মানে এটা আমিও ভিডিওটা দেখে এটা ফ্যান্টাস্টিক, হ্যাঁ, মানে ভাবতে গেলে না মানে মাথা খারাপ হয়ে যায়। আচ্ছা, দেখেন কতগুলি জিনিস।
আমি নেতানিয়াহুর বিরুদ্ধে বলতেছি, আমি ট্রাম্পের বিরুদ্ধে বলছি, আমি কিন্তু ইলন মাস্কের বিরুদ্ধে কিছু বলতেছি না। বাট ইলন মাস্ক ইজ এ অর্থোডক্স প্রো ইসরায়েলি, অর্থোডক্স। কেন বলতেছি না? ইলন মাস্কের সাথে চিফ অ্যাডভাইজার একটা ফোনে আলাপ হয়েছে, সে আমাদের লোক, মানে আমাদের লোক হয়ে গেল উনি আমাদের লোক। কেন আমাদের লোক? যেহেতু প্রধান উপদেষ্টার সাথে ফোনে কথা হয়েছে, স্টারলিংক নিয়ে কথা হয়েছে। সুতরাং কালকে আমি ট্রাম্পের বিরুদ্ধে স্লোগান শুনছি, নেতানিয়াহুর বিরুদ্ধে স্লোগান শুনছি, কিন্তু ইলন মাস্কের বিরুদ্ধে কোনো স্লোগান নাই, কোনো কথা নাই। ট্রাম্পের মূল উপদেষ্টা তো সে, আচ্ছা তাই না? হি ইজ সেকেন্ড ম্যান ইন আমেরিকা। আমরা একটা দিয়ে দেখলাম যে 29শে মার্চ স্টারলিংকের সাবস্ক্রিপশন বাংলাদেশ অনুমোদন করেছে। সেই খরচ আমরা এফোর্ড করতে পারবো কিনা এইটা প্রশ্ন। একটা ছোট বিরতি নিয়ে আসি। আপনারা দেখছেন প্রশ্নগুলো সহজ, ছোট একটা বিরতি নিয়ে ফিরছি, আশা করছি ফিরে আসা আপনাদের সাথে পাবো। ধন্যবাদ আমাদের সাথে থাকবার জন্য। আজ আমরা কথা বলছি যে বাংলাদেশের রাজনীতির কেন্দ্রে এখন ইসরায়েল। আমাদের সাথে অতিথি হিসেবে আছেন ডক্টর আব্দুল আল মামুন এবং জনাব মাহবুব কামাল। মামুন ভাই, বিরতির আগে যে আলোচনাটা ছিল আমি এটা একটু টানতে চাই, সেটি হচ্ছে যে এই যে হামলা, ভাঙচুর, লুটপাট এবং ইসরায়েলি প্রতিষ্ঠান বলে ভুল প্রতিষ্ঠানে হামলা, এই প্রতিষ্ঠানগুলো তো বাংলাদেশে অপারেট করে, বাংলাদেশের মানুষ কাজ করে, বাংলাদেশের মানুষ বিনিয়োগ করে, বাংলাদেশের মানুষ কেনাকাটা করে এবং এর অর্থনৈতিক সুফল বাংলাদেশই পায়। তো এগুলো যারা হামলা করলো, ভাঙচুর করলো, এর পেছনে অনেক রকমের অভিযোগ শুনছি। ফ্যাসিস্টদের দোসররা এটা করছে, অপরাধীরা এটা করছে। যারাই করুক না কেন, বিএনপির নেতা জনাব সালাউদ্দিন আহমেদ বলছিলেন সরকার যদি সতর্ক থাকতো, প্রস্তুত থাকতো, তাহলে এরকম ঘটনা ঘটতো না। এরই মধ্যে আমরা জানি যে ধরাও শুরু হয়েছে, 49 জনকে ধরেছে, ফুটেজ দেখে থেকে বাকি দেখে ধরবে। এখানে সরকারের গাফিলতি বা ব্যর্থতা কতটা দেখেন? না, প্রথম কথা হচ্ছে যে এই সব জায়গায় ফ্যাসিস্টকে টেনে আনা, দু একজন ছিল কিনা সেটা আমরা তো জানি না, এটা আর বলতে হবে। এটা কিন্তু অনেক ক্ষেত্রে সমস্যা তৈরি করবে ভবিষ্যতে, এটা 1 নম্বর। আর 2 নম্বর হচ্ছে যে এ ধরনের যখন একটা কর্মসূচি দেয়া হচ্ছে সব জায়গায়, আমি ব্যক্তিগতভাবে তো বটেই, আমরা সবাই আশা করি যে একটা সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট এটা থাকা উচিত যখন সারা দেশব্যাপী এবং নিশ্চয়ই আমাদের গোয়েন্দা সংস্থাগুলোর কাছে এটা রিপোর্ট থাকে যে কোন এলাকায় কেমন হতে পারে, কি ধরনের মুভমেন্ট হতে পারে, ইভেন নাম্বারটা কেমন হতে পারে, একটা কিন্তু প্রজেকশন করা হয়। তৃতীয় যে জিনিসটা সেটা হচ্ছে যে আপনি এরকম একটা জিনিস যখন আপনার সামনে এবং দেশের যে বর্তমান পরিস্থিতি এবং কিছু কিছু গোষ্ঠীর যে উত্থানের কথা আমরা বলছি, দেখছি, তাহলে আরও কেয়ারফুল থাকা উচিত ছিল, কিন্তু সেটা ফ্যাসিস্টের নামে আপনি চালাতে পারেন না। 2 নম্বর হচ্ছে দেখেন ভয়ঙ্কর যে জিনিসটা, একটি অর্থনীতি কিন্তু আমরা ঢুকছি এক ধরনের, প্রথম প্রান্তিক গ্রোথ 2%-এরও বেশি যায়নি। আজকে দেখলাম যে 4.24 বা 4.25 মতো বোধহয় আমরা শেষ প্রান্তিকে গ্রোথ আশা করছি। সেখানে কিন্তু প্রাইভেট সেক্টর গ্রোথটা প্রায় 7। তারপরে যখন এ ধরনের কর্মকাণ্ড করবেন তখন কিন্তু সেটা আলটিমেটলি অর্থনীতির জন্য ক্ষতিকর। 3 নম্বরটা জায়গাটা দেখেন যে আপনি এই যে এত আন্দোলন, এত কিছু ফ্যাসিস্ট উৎখাত, এর বড় একটা কারণ কিন্তু পেছনে হচ্ছে এমপ্লয়মেন্ট। তা আপনি যে কালকে ভাঙচুর করলেন, আপনি যে কালকে কোম্পানিগুলোকে ধ্বংস করলেন, তাহলে আপনি তো একদিকে শুধু ইকোনমি না, ডাইরেক্টে কিন্তু অনেক মানুষকে আনএমপ্লয়মেন্টের দিকে নিয়ে গেলেন। এটা গেল 3 নম্বর পার্সপেক্টিভ। 4 নম্বর দেখেন যে আপনি যখন এই কাজগুলো যে মুহূর্তে করছেন, আমার মনে হয় আলোচনাটা আমরা আসবো, আমরা বিনিয়োগ সম্মেলনে আসবো, যখন আপনি এটা করছেন, আমার ধারণা বাংলাদেশের ইতিহাসে ওয়ান অফ দি বিগেস্ট বিজনেস সামিট, ইনভেস্টমেন্ট সামিট হচ্ছে। এবং সেখানে আমরা কি মেসেজটা দিলাম, এবং সবসময় দুটো প্রশ্ন আমাদের যারা ফরেন ডাইরেক্ট ইনভেস্ট করে বা বিদেশের বিনিয়োগকারী তারা বলে, একটা হচ্ছে যে আমাদের রাজনৈতিক অস্থিতিশীলতা, আর একটা হচ্ছে আপনার এরকম সার্টেন ইস্যুস তৈরি হয় যেটা মব টপ তৈরি হচ্ছে। এবং এমন একটা সময় আপনি প্রায় 50টা দেশের 650 বা 600 বিনিয়োগকারী বা 550 বিনিয়োগকারী, বলা 70টা দেশের 550 বিনিয়োগকারী আপনি নিয়ে এসছেন, আপনি তাদেরকে বিভিন্ন ফ্যাসিলিটি দেখাচ্ছেন। এখন তারা ঢাকার স্ট্রিটে যে প্রতিবাদটা হচ্ছে, এটা নিয়ে কিন্তু কারো প্রশ্ন নাই, যদি এটা শান্তিপূর্ণ হতো এটা নিয়ে কোনো কনসার্ন হতো না, এবং সেটা আমি মনে করি এই সামিটের সাথে সাংঘর্ষিক না, অনেক ক্ষেত্রে হয়তো বা এটা ভালো যে পিসফুল ডেমনস্ট্রেশনে কিছু হয় না, ওই মেসেজটা দিতে পারতাম। কিন্তু আমি বলছি না যে আমি সন্দেহ, ওই ষড়যন্ত্র, ওই তথ্যে যাচ্ছি না, কিন্তু কি মেসেজটা দিলাম আমরা, এইটা কিন্তু আমাদের জন্য একটা বিরাট ক্ষতির কারণ। এবং আমরা এমনিতেই সবসময় বলা হয় যে আমরা বিভিন্ন দেশে ইনভেস্টমেন্ট শো করি,
আমরা বিভিন্ন সেমিনার করি, আমরা এটা ওটা করি, কিন্তু আমরা কখনোই আপনার ওখানে যা বলি আমরা এখানে এসে সেটা তারা পায় না। এবার কিন্তু দেখেন ওখান থেকে আমরা বলে নিয়ে এসেছি আমরা পরিবেশ বান্ধব ইয়ে দিব, বিভিন্ন ইপিজিটগুলোতে সুবিধা দিব, ট্যাক্স কমাবো, ওয়ান স্টপ সার্ভিস দিব, এই আমরা তোমার ডিটেলসের আলোচনা করব, কিন্তু সেখানে আপনি কি মেসেজটা দিলেন? আমি তো মানে আশঙ্কা করছি যে আদৌ যে অপরচুনিটিটা তৈরি হয়েছিল সেটা একটা বড় প্রশ্ন। তার মানে এর আগে যে বিভিন্ন ঘটনায় এই যে মববাজি থেকে শুরু করে অন্য অনেক ঘটনায় সরকারের পক্ষ থেকে স্পষ্ট বলা হয়েছে যে এগুলো হচ্ছে পরাজিত শক্তি, ফ্যাসিস্ট, তাদের দোসর, এরা এই পরিস্থিতি তৈরি করছে, সরকারকে কঠিন সময় দিচ্ছে এবং এর পেছনে অর্থায়ন করছে যারা লুটপাট করেছে। তার মানে সারা দেশে যখন একটা বিক্ষোভ হয় সেখানে এরকমটা করতে পারে, সেটা মাথায় রেখে সরকার কেন ব্যবস্থা নেয়? আমি তো উল্লেখ করলাম যে সেটা ব্যবস্থা নেওয়া উচিত ছিল। এবং আরেকটা জিনিস দেখেন যে বিশেষ করে এই সময় শুধুমাত্র ছবিগুলো দেখেন, ওখানে শুধু আমি কোনো যারা মাথায় টুপি দেন, পাঞ্জাবি, তাদেরকেও ছোট করছি, সাধারণ মানুষ সবাই কিন্তু গেছে। এটা তো মানে এটা তো আপনার বুঝতে হবে যে এটাতে আপনাকে ঠেকাতে হবে। এবং আরেকটা জিনিস যে দেখবো যে কিছু লোক ঠেকাচ্ছে বা কিছু করছে, ওই যে স্টোরে হামলা বা কেএফসিতে হামলা সবাই করছে, ওই বিবেকটাও কিন্তু কেন উধাও আছে না, যে একটু এটাকে ঠিক করার চেষ্টা করা, এটাকে ডেটোরেট ক্রিয়েট করা বা থাকা। আজকে যেসব রাজনৈতিক দল কথা বলছে, বা এটা বিএনপি হোক, এটা জামাত হোক বা হেফাজতে ইসলাম একটা স্টেটমেন্ট দিয়েছে, তাদেরও তো উচিত ছিল এগুলোর সামনে দাঁড়ানো দেশের খাতিরে, দেশের আইনশৃঙ্খলা রক্ষার খাতিরে। এই আপনার ইসরায়েল বিরোধী বিক্ষোভে অনেক রকমের বক্তব্য আসছে। আজকে আজাদ ফিলিস্তিন নামের একটি সংগঠন, তারা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পদযাত্রা করেছে। সেখানে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তারা 6 দফা দাবি পেশ করেছে। এরকম দাবিগুলো আরও অনেকের মুখে আমরা শুনেছি। সেটি হচ্ছে যে সরকারিভাবে কি করা উচিত, এখন যেই গাজার সংকট চলছে, ইসরায়েলের যে ভূমিকা, আমেরিকার যে ভূমিকা, সেক্ষেত্রে তারা অনেকগুলো দাবি দিয়েছে। তার মধ্যে একটি হচ্ছে মানে সরকারিভাবে, রাষ্ট্রীয়ভাবে চলমান যে ঘটনা সেই ব্যাপারে প্রতিবাদ জানানো, আমেরিকার রাষ্ট্রদূতকে ডেকে আপনার কি বলবে ব্যাখ্যা চাওয়া, এবং আন্তর্জাতিক উদ্যোগের ক্ষেত্রে বাংলাদেশের একটা ভূমিকা নেওয়া। মানে এই সংকটে বাংলাদেশ সর্বোচ্চ কতটা করতে পারে, বা যা করছে এখনকার অন্তর্বর্তী সরকার, এটা কি যথেষ্ট? কিছুই করতে পারবেন না, এগুলো খামাখা বলে লাভ নেই। শুনেন, ওই যে ওনার কথাটা আপনি যে প্রশ্নটা করছিলেন যে এটা যে হলো, ওই যে ফ্যাসিস্টের ইয়েরা ইত্যাদি, মানে সবকিছুর ক্ষেত্রে ফ্যাসিস্ট আমি বলি শুনেন, সেটা হচ্ছে যে কেন হলো গতকাল, সেটা হচ্ছে যে গত 6 মাস ধরে মব ভায়োলেন্সকে যেভাবে মানে করতে দেওয়া হয়েছে, একটা পর্যায়ে গিয়ে দমন করা হয়েছে, বলছি 6 মাস বলছি আমি, কিন্তু 7 মাস, এখন 8 মাস, 6 মাস ধরে যেটা করা হয়েছে সেটা নট অনলি দি গভর্নমেন্ট অ্যালাউড বাট অলসো গভর্নমেন্ট এনজয়েড দি মব ভায়োলেন্স, আমি বলবো। হ্যাঁ, আমি এটা ইনঅ্যাকশনটাকে আপনি এনজয় করা বলছেন? ইনঅ্যাকশনটাকে এনজয় করা বলছেন? আমি বলছি হ্যাঁ, ইনঅ্যাকশনটাকে এনজয় করা বলতেছি আমি। এবং এই মব ভায়োলেন্সের এই যে আপনি এতদিন ধরে যে ইয়ে করলেন, মানে অ্যালাউ করলেন এগুলি, তো সেইটা হঠাৎ রাতারাতি বন্ধ হয়ে যাবে, এটা তো মানে চিন্তা করার কোনো কারণ নেই। কেন 6 মাস তারা গভর্নমেন্ট এভাবে নীরব থাকলো, এটার কি ব্যাখ্যা? তাহলে কি এটা এরকম যে আমি গভর্নমেন্টের পক্ষে নিচ্ছি, যে একটা কথা আছে যে ডু নট আন্ডারস্টিমেট দি পাওয়ার অফ স্টুপিড পিপল ওয়েন দে ফর্ম এ লার্জ গ্রুপ। যখন স্টুপিডরা যখন বড় আকারে সংগঠিত হয়, সেই পাওয়ারকে আন্ডারস্টিমেট করতে নাই। ডিড দি গভর্নমেন্ট ডিড নট ওয়ান্ট টু আন্ডারস্টিমেট দি পাওয়ার? মবে যাদের যুক্ত হতে দেখেছি তাদের সংখ্যা কি খুব বেশি? সিলেটেডটা তো আমি বেশ বলছি। আচ্ছা, এখন যদি এটা পতিত স্বৈরাচারের ইয়ে হয়, মানে দোসররা হয়ে থাকে, তাহলে তাদের যে স্ট্রেংথ, এই গভর্নমেন্ট তো থাকার কথা না। হ্যাঁ, আমি ধরে নিলাম যে যতগুলো ঘটনায় স্বৈরাচারের দোসর, ফ্যাসিবাদের দোসরদের বলা হচ্ছে, ধরে পরিচয় সহ কি আমরা সেভাবে জানতে পেরেছি? সেটা পরের কথা। স্বৈরাচারের দোসররা যদি এত স্ট্রং হয়ে থাকে, তো এই গভর্নমেন্ট তো থাকার কথা না। না, অপকর্ম করতে তো বেশি লোক লাগে না। অপকর্ম করতে উনি বলছেন যে সংখ্যাটা মানে হইতে পারে, মানে আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠনগুলো তারা চাইবেই গভর্নমেন্ট ডিস্টেবিলাইজড হোক। এটা আমাদের হিস্ট্রি হচ্ছে। এই দেশের বিরোধী দলেরা যারা থাকে তারা কামনা করে যে চালের দাম বাড়ুক, তারা কামনা করে যে লোডশেডিং হোক, যাতে গভর্নমেন্ট বিপদে পড়ে। বিরোধী দলে এই হচ্ছে আমাদের দেশপ্রেমের নমুনা। এখন যদি আপনি আওয়ামী লীগকে বিরোধী দল বলেন, তাহলে তো অস্তিত্ব নিয়ে প্রশ্ন সেখানে। তো এখন তারা তো চাইবেই যে গভর্নমেন্ট স্টেবিলাইজ করতে। এটা তো আমাদের অপোজিশনের সাইকি, এটা
যে গভর্নমেন্ট কিভাবে বিপদে পড়বে, তাইলেই তো আবার ক্ষমতায় যাওয়ার এটা আপনার দায়িত্ব কি? আপনার দায়িত্ব হচ্ছে যে এগুলিকে কন্ট্রোল করা। আপনি মিসক্রিয়েন্ট যারা যারা মব করতেছে তাদেরকে আপনি আপনি 6 মাস নির্বিকার থাকলে হঠাৎ করে আপনি মানে মব বন্ধ করতে পারবেন? এটা একটা ইনার্শিয়া পিরিয়ড আছে। ফ্যানের সুইচ অফ করে দিলেও ফ্যান কিছুক্ষণ ঘুরে, এটাকে বলে পিরিয়ড অফ ইনার্শিয়া। হ্যাঁ, তো আপনি এখন নাই, এখন মব মানে গত 1 মাস যাবত ছিল না, হঠাৎ করে কালকে হয়েছে। না সরি ভাই, মব ছিল ছোট ছোট এইটা হচ্ছে যে ফ্যানের সুইচ অফ হয়ে গেছে, ঘুরতেছে ছোট ছোট, খুবই এটা কনসার্ন একটা। হ্যাঁ, তো এইটা হঠাৎ বন্ধ হবে না, এটা সময় লাগবে আরো। আচ্ছা, তো এখন কথাটা হচ্ছে যে আপনি রুল করেন, আপনি আইনের শাসন প্রতিষ্ঠা করেন, এইটাই আপনার প্রাইম কনসিডারেশন। হ্যাঁ, সেখানে সরকারের চ্যালেঞ্জ হচ্ছে নিরাপত্তা বাহিনীগুলো সক্রিয় হচ্ছে না। নিরাপত্তা কেন আর্মি কেন সোচ্চার হচ্ছে না? কি কারণে? আর্মিকে আপনি অ্যাক্টিভেট তো অনেক সীমাবদ্ধতা আছে। কি সীমাবদ্ধতা? মানে তারা তো পুলিশিং করে অভ্যস্ত না। না, আর্মি যদি সেইভাবে মাঠে থাকে, গুলি করার দরকার নাই, মাঠে থাকাটাও একটা কিন্তু বড় ব্যাপার। কিন্তু তাদের উপস্থিতিতে তো আমরা অনেক ধ্বংসযোগ্য করছি। হ্যাঁ, ওই সোসাইটিটাকে ওই জায়গায় নিয়ে যাওয়া হয়েছে। মানে আর্মির ভীতি নাই মানুষের মধ্যে। ভীতি নাই কিভাবে? আপনি তো অনেকে বলতেছে ক্যান্টনমেন্ট উড়াই দিব, অনেকে বলতে, তাই না? এগুলো শুনছি তো আমরা, ক্যান্টনমেন্ট উড়াই দিব, এগুলি থাকার দরকার নাই, এই না সেই না। তো এগুলি আর্মি তো যথেষ্ট আপনার সংযমের পরিচয় দিচ্ছে, যথেষ্ট। এবং আর্মি যে এইসব কথার বিপরীতে রিয়াক্ট করে নাই, এটা আমাদের জন্য ভাগ্য। হ্যাঁ, আর্মি যে একদম প্রফেশনালিজম দেখাইছে, এবং এটা বলবো যে প্রেজ ওয়ার্দি। হ্যাঁ, তো এই জায়গাটা তো দেশ নিয়ে যাওয়া হয়েছে। হ্যাঁ, এগুলি দিয়ে হয়েছে। আপনি কি হওয়া উচিত ছিল? 5ই আগস্টের পরে 7 দিন সেলিব্রেশন হইতো, যারা বিজয়ের 7 দিন একটা সেলিব্রেশন হইতেই পারে। হ্যাঁ, এটা হইতে পারে। তারপরে ফ্রম 8 ডে আপনাকে চলে যাওয়া উচিত ছিল। এই যে মুক্তিযুদ্ধের পরে কি হয়েছে, ছাত্ররা মুক্তিযুদ্ধ করে নাই, করছে তো। স্বাধীনতার পরে কি হয়েছে? যে যার ইনস্টিটিউশনে ফিরে গেছে, যে যার, সবাই তার সরকার গঠন করতে যায় না। যে শিক্ষক চলে গেছে, ছাত্র চলে গেছে তার প্রতিষ্ঠানে, কৃষক চলে গেছে তার ভূমিতে, শ্রমিক চলে গেছে তার কারখানায়, যে যার মতো জায়গায় চলে গেছে। এবং তাই না, এখন কি হলো? এখন আমি অভ্যুত্থান করেছি, সুতরাং আমার পাওনা বুঝে নিতে হবে। ছাত্রদের তো এই দেখেন, শিক্ষা ব্যবস্থা কিন্তু টোটালি ড্যামেজড, মানে অন দি ভার্জ অফ ড্যামেজ আমি বলবো। একদম ড্যামেজড হয় নাই, মানে একেবারে ড্যামেজের কিনারে চলে আসছে আর কি শিক্ষা ব্যবস্থা। তো এই জায়গাগুলো আমরা তো চিফ অ্যাডভাইজার টেক ওভার করলেন 8 আগস্ট। 15 আগস্টের পর থেকে একটা আপনার রুল অফ ল এস্টাবলিশ করার জন্য তাকে একটা প্রক্রিয়া শুরু করতে হইতো। তাইলে ধীরে ধীরে বাস্তবতাটা অনেক চ্যালেঞ্জিং ছিল না? চ্যালেঞ্জই তো ছিল রে ভাই, চ্যালেঞ্জ মোকাবেলা। তাহলে উনি কি ইমাজিনেটিভ? আমরা যে এতদিন শুনে আসলাম উনি কল্পনা শক্তির অধিকারী, ওনার দক্ষতা, ওনার না, কিন্তু দেশ চালানোর অভিজ্ঞতা তো ছিল না। তাহলে কেন উনি টেক ওভার করলেন? সবাই চেয়েছে তাই। আরে সবাই চাইলে কি আমি আমার সীমাবদ্ধতা, আমি তো আমার অফিসে আমাকে প্রমোশন দিতে চাই। হ্যাঁ, আমি নেই না মানে আমি সময় দিতে পারবো না, আমার পার্সোনাল লাইফটা অনেক বড়। হ্যাঁ, আমি নেই না, আমি যে অযোগ্যতা না, কিন্তু আমি নেই না কারণ হচ্ছে যে আমার পার্সোনাল লাইফ হ্যাম্পার হয়ে রাত 12টা পর্যন্ত থাকতে হবে। আমি এখন 4টার সময় অফিস থেকে চলে আসি। হ্যাঁ, এটা আমি বুঝতেছি যে আমার লাইফটা কীরকম। তো ওনাকে তো বুঝতে হবে যে 18 কোটি লোককে শাসন করার জন্য তার যোগ্যতা আছে কিনা। হ্যাঁ, এবং ওই পলিটিক্যাল উইজডম আছে কিনা। হ্যাঁ, ওনার উইজডম আছে, অফকোর্স ওনার উইজডম আছে, উনি ইমাজিনেটিভ, ওনার বক্তৃতা শুনলে ভালো লাগে। হ্যাঁ, ঠিক আছে, কিন্তু পলিটিক্স তো ভাই অন্য জিনিস। ডক্টর কামাল হোসেন হারুন মোল্লার কাছে জামানত হারায়। হ্যাঁ, এটা পলিটিক্স তো অন্য জিনিস। হ্যাঁ, আমরা দেখছি কত বড় বড় পণ্ডিত, ইলেকশনের পলিটিক্স। আমি বলতেছি পলিটিক্স যে অন্যরকম জিনিস। বড় বড় পণ্ডিত মাস্তানদের কাছে হেরে গেছে। হ্যাঁ, গডফাদারদের কাছে হেরে গেছে বড় বড় পণ্ডিত, আছে না এই দেশে? তো এই আপনার পাণ্ডিত্য তো কোন লাভ নেই। এখানে পলিটিক্স করতে হবে, রাষ্ট্র চালাইতে হবে পলিটিশিয়ানদের, যারা মানুষের পালস বুঝে, যারা মানুষের সাথে কমিউনিকেট করতে পারে, তারা করবে রাজনীতি, তারা দেশ শাসন। হ্যাঁ, তো ফলে ওনার তো ক্ষমতাই নেওয়া উচিত হয় নাই। হ্যাঁ, তো সেই পরিস্থিতির বাস্তবতা বিশ্লেষণ হয়তো অনেক দীর্ঘ সময় লাগবে। আমরা একটা ছোট্ট বিরতি নিয়ে এসে আমরা ওই বিনিয়োগ সম্মেলনটি নিয়ে কথা বলবো, এবং তার কি সম্ভাবনা আছে, কি চ্যালেঞ্জ আছে, চলমান ঘটনার কি প্রভাব আছে, সেটি নিয়ে আলোচনা করব। আশা করছি এবারের
বিরতির পরও আপনাদেরকে সাথে পাবো। আপনারা দেখছেন প্রশ্নগুলো সহজ গ্লোবাল টেলিভিশনে। আমাদের আজকের অতিথি ডক্টর আব্দুল আল মামুন এবং জনাব মাহবুব কামাল। মামুন ভাই, আমি বিনিয়োগ সম্মেলনে যাওয়ার আগে আপনি আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ নিয়ে যেটা মাহবুব ভাই বলছে ওই ব্যাপার বলতে ছোট্ট একটু আমি জাস্ট একটু 30 সেকেন্ড কমপ্লিমেন্ট করি। দেখেন, আমরা তো যখন সিকিউরিটি সিস্টেমে বা আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে, এখানে কিন্তু ট্রেডিশনাল সিকিউরিটি বা যেটা ফোর্স পাওয়ার, এটা আমরা একটা ট্রেডিশনাল সিকিউরিটি বলি, সেটা একটা অ্যারেঞ্জমেন্ট থাকে, পুলিশ, র্যাব, আর্মি, এটা। আর একটা নন ট্রেডিশনাল সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট কিন্তু থাকে, সেটা হচ্ছে সামাজিক এবং রাজনৈতিক প্রতিষ্ঠান, লোকাল গভর্নমেন্ট। দেখেন, এই মুহূর্তে কিন্তু আমাদের রাজনৈতিক দলগুলো এইটাতে ওইভাবে রোল প্লে করছে না। একটা এমপি তার এলাকায় চাঁদাবাজি নিয়ন্ত্রণ করে, আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করে, ওসির সঙ্গে একটা রোল থাকে, সেটা নাই। আপনি সব লোকাল গভর্নমেন্ট ভেঙে দিয়েছেন, তাহলে লোকাল গভর্নমেন্টের কোনো প্রতিনিধি নাই। সাধারণ মানুষ তো কোনো প্রবলেম হলে তার কাছে যাবে, সাধারণ মানুষ তো ওসির কাছে যাবে না। সাধারণ মানুষের জন্য আমাদের দেশে যে ব্যুরোক্রেসি ডেভেলপ করেছে আমরা, তারা তো মানে অচ্ছুত মনে করে, তাদেরকে ছোঁয়া যায় না। আর তারপরে আরেকটা ধরেন যে সামাজিক যে প্রতিষ্ঠানগুলো, মসজিদ, মন্দির, বিভিন্ন ক্লাব, তাদেরও কিন্তু একটা রোল থাকে, সবগুলো কিন্তু ইনএক্টিভ। আপনি এই বড় একটা, তারপরে আপনি 50% যে নন ট্রেডিশনাল সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট সেটা অ্যাবসেন্ট। তাহলে আপনি শুধুমাত্র পুলিশের মনোবলের কথা আমরা বলছি, সামরিক বাহিনীকে যুক্ত করার কথা বলছি, এটাও ভাবতে হবে। এখানে দুটো জিনিস ইম্পর্টেন্ট। একটা হলো সরকারের উচিত, ইভেন স্থানীয় পর্যায়ে আপনি কোনো মিটিং আগে দেখতেন, ইভেন ফ্যাসিস্ট আমলেও স্থানীয় মন্ত্রীদেরকে নিয়ে, স্থানীয় এমপিদের নিয়ে ডিসি মিটিং করতো। আপনি শুনেছেন আইন শৃঙ্খলা কোনো মিটিং? আপনি সচিবালয়েও আইন শৃঙ্খলা কমিটির মিটিং হতো, 6জন মন্ত্রী সব, এটা কি দেখেছেন? প্রত্যেকে, আমার সাজেশন হচ্ছে সরকারের উচিত রাজনৈতিক দলগুলোর সাথে যুক্ত হয় বিষয়গুলোতে। এই যে আপনি বললেন না যে ইনফর্মাল সিকিউরিটি, যেটা আর কি, দেখেন আমরা আগে কি হইতো, স্ত্রীর সারা শরীরে সোনা, হ্যাঁ, আমার পকেটে টাকা, আমরা নির্জন রাস্তা দিয়ে হেঁটে যাইতাম, এটা সবাই ছিল তো। ওখানে কি পুলিশ ছিল? ওখানে কি কেউ কোনো সোশ্যাল সিকিউরিটি, ডাকাত দিলে সবাই ধরে মারবে, এটা সোশ্যাল সিকিউরিটি। এই জায়গাটাতে কাজ করতে হবে। এটা তো ধরেন যে এখন তো আমি পকেটে 5,000 টাকা নিয়ে রাস্তায় বের হতে পারি না, সারা শরীরে বউয়ের সোনা, তারপরও আমরা নির্জন রাস্তা দিয়ে হেঁটেছি, কারণ এখানে পুলিশ লাগে না, এখানে কিছু লাগে না, সোশ্যাল পুলিশ। হ্যাঁ, একটা পয়েন্ট দেখেন আপনি, যে আপনি যদি সরকারের সেন্ট্রালি পলিটিক্যাল ইনভেস্টমেন্ট দরকার, আর স্থানীয় পর্যায়ে আপনি সভা করেন না। এবং আপনি যদি, আমি সরি এভাবে বলার জন্য, আপনি যদি এই কাজটা না করেন মাহবুব ভাই, আমাদের ইলেকশনের সময় কিন্তু আইন শৃঙ্খলা রক্ষা করা কঠিন হবে। অর্থাৎ সরকারেরও যারা প্রতিনিধি আছে, সেটা বিভিন্ন আমাদের এক্সিকিউটিভ নিয়োগ করা হয়েছে, টিওনো, ডিসি, তাদের প্রত্যেকের উচিত সামাজিক রাজনৈতিক নেতাদের যারা, তাদের সাথে যোগাযোগ তৈরি করা। অরাজনৈতিক শাসন ব্যবস্থার মধ্যে রাজনৈতিক সহযোগিতার কথা বলছেন, কেন নয় যে আমরা রাজনৈতিক ব্যবস্থায় ফেরত যাব? না, সেটা তো আমরা অন্য আলোচনায় যাবো, আমরা তো সেটা চাই। আমি তো বরাবরই টকশোতে এটা নিয়ে সরব যে আমরা সংস্কার করে নির্বাচনে যেতে এবং দ্রুত নির্বাচন দেখতে চাই। আমরা একটু বিনিয়োগে আসি। ঢাকায় বড় ধরনের একটি বিনিয়োগ সম্মেলন হচ্ছে এবং বলা হচ্ছে এটা ডক্টর ইউনূস সরকারের বড় সাফল্য। সারা দেশের এত সব 50টি দেশে 550 বিনিয়োগকারী এসছেন, তারা সমাবেশ করছেন, বৈঠক করছেন, আলোচনা করছেন, পরামর্শ করছেন এবং তারা বিভিন্ন ইপিজেডও যাচ্ছেন। আজকেও নারায়ণগঞ্জের আড়াইহাজারও গেছেন। অন দ্য স্পট তারা কিছু ডিলও করছেন, চুক্তিও একটা হয়েছে আজকে $13 মিলিয়ন। হ্যাঁ, $13 মিলিয়ন আশা করা যাচ্ছে। হ্যাঁ, তার মানে হচ্ছে খুবই কম। তার মানে হচ্ছে যে রাজনৈতিক সরকার বা বিগত সরকার বিদেশি বিনিয়োগের জন্য কত কিছু করেছে, অনেক টাকা খরচ করে রোড শো করেছে বিভিন্ন দেশে, বিনিয়োগ আসে নাই। তখন বলা হতো দেশে গণতন্ত্র নাই, মানবাধিকার নাই, আইনের শাসন নাই, ইত্যাদি ইত্যাদি। এখন তো গণতান্ত্রিকভাবে চলছি না, কিন্তু একটা মানে বেটার রুল তো আমরা দেখছি। কিন্তু স্থিতিশীল রাজনৈতিক নির্বাচিত সরকার ছাড়া এরকম বড় বড় বিনিয়োগের লক্ষ্য অর্জন এবং বাস্তবায়ন কতটা সম্ভব? প্রথম ইয়েটা যেটা বলি ভাই, আমার প্রথম কথা হচ্ছে আমি এটাকে হাইলি অ্যাপ্রিসিয়েট করি। আমার নিজের একটা রিসার্চ এরিয়া, পার্টিকুলারলি জাপান রিলেটেড বিনিয়োগ নিয়ে আমি দীর্ঘদিন কাজ করি, এটাকে আমি অ্যাপ্রিসিয়েট করি। এবং আজকে যেটা আপনি দেখেন যে কয়টা কাজ হয়েছে আমাদের স্টারলিংকের সাথে, তো একটা আমি বললাম, এরপরে কেপিজেডে আমার মাতার বাড়িতে ভিজিট করেছে এবং তারা ইনভেস্টমেন্ট করতেছে এবং ওখানে কিন্তু বলছে যে পরিবেশ বান্ধব এবং আমলাতান্ত্রিক জটিলতা মুক্ত সিস্টেমটা করতে হবে, এখানে বলেছে। আর নবায়নযোগ্য সার্ভিস করেছে না, সবকিছু দ্রুত পাওয়া, ওটা ওয়ান স্টপ, ওটাতে আমি আসছি। নবায়নযোগ্য জ্বালানিতে ফিনল্যান্ড ইনভেস্ট করতেছে, যেটা কিন্তু তাদের একটা এক্সপার্টিজ, এটা আমাদের জন্য একটা ব্লেসিং আমাদের। তারপরে চীন এবং কোরিয়ার বিনিয়োগকারীদের সঙ্গে আমাদের প্রধান উপদেষ্টা সরাসরি মিটিং করেছে এবং সেখানেও কিন্তু উঠে এসেছে যে পরিবেশ বান্ধব একটা বাংলাদেশ দেখতে চায়। দেখুন, এটা অত্যন্ত একটি ভালো উদ্যোগ,
এত সংখ্যায় আমার জানা মতে ইদানিংকালে এটা হয় নাই, যে খাতগুলো ঠিক করা হয়েছে, টেক্সটাইল, ডিজিটাল ইকোনমি, ঔষধ, কৃষি যন্ত্রপাতি, নবায়ন, সব সুন্দর জিনিস। গতকালকে আমাদের বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলছে যে 900 কোটি টাকার মতো স্টার্ট আপে ইনভেস্ট করবে। তারুণ্যের উৎসব আমি দেখেছি ওখানে। কথাটা হচ্ছে যে আপনি, এবং আরও একটা জিনিস বলে আমাদের কেন দরকার, আমাদের এই মুহূর্তে আমরা বিদেশি যে মুদ্রা তার সংকটে ভুগছি, এফডিআই কিন্তু সেটা এনশিওর করে। টেকনোলজি নিয়ে এসে হিউম্যান রিসোর্স বাড়ায়, স্কিল বাড়ায়, কোলাবোরেশন বাড়ায়, এটা আমাদের দরকার। এখন 8th 5-year প্ল্যানে আমাদের টার্গেট ছিল 3% আমরা জিডিপিতে যোগ করবো এফডিআই দিয়ে, যেটা 1%-এর আশেপাশে আপনি নাই। আবার এই প্রান্তিকে গত বছরের তুলনায় যে ইনভেস্টমেন্ট এসেছিল তাতে 70 কোটি টাকা 70% কমে গেছে, ধরেন 72 কোটি টাকা কমে গেছে ইনভেস্টমেন্ট। কেন এটা হচ্ছে? মোটা দাগে আমি কয়েকটা কথা বলি, যেহেতু এটা নিয়ে দীর্ঘদিন আমি কাজ করি। প্রথম কথা হচ্ছে যে আজকেও যেটা এসছে যে আমাদের এনবিআর এর যে রোল, এনবিআর খুব ইনকনসিস্টেন্ট পলিসি অ্যাপ্লাই করে, খুব দ্রুত পলিসি চেঞ্জ করে, এটার কথা কিন্তু আজকে এসছে। এই যে সরকারের এত সুন্দর উদ্যোগ, এটাকে একমাত্র নষ্ট করে দিতে পারে এনবিআর। বিডার এই উদ্যোগটাকে এনবিআর এর সাপোর্ট করা উচিত। 2 নম্বর, আমি একটা বিনীত আবেদন রাখি আমাদের যারা এই যে বিনিয়োগের সঙ্গে জড়িত আমলা এবং কর্মী বাহিনী দেশের, তাদেরকে আমি বিনীতভাবে অনুরোধ করি যে শিক্ষক হিসেবে এই অপরচুনিটিটাকে আমরা সবাই সাহায্য করি। দেশে কিন্তু ইকোনমি ভালো শেপে নাই। এই প্রান্তিকে আমরা বলছি যে 4-এর দিকে, যে একটু আগে যেটা বললাম যে 4-এর উপরে একটু যেতে পারে, সেটা কাজ করতে হবে। 2 নম্বর হচ্ছে যে আমরা এখানে একটা সব সময় বলছি যে ওয়ান স্টপ সার্ভিস চালু করব। দেখেন ভিয়েতনামে একটা গার্মেন্টস গেলে 15 দিনে সমস্ত ফর্মালিটিস কমপ্লিট করতে পারে 36টার মতো লাইসেন্স দিয়ে। আমাদের এখানে এটা আপনি কল্পনা করেন? দুর্নীতি এখানে রন্ধে রন্ধে। একজন জাপানিজ ইনভেস্টর আমাকে বলেছেন একবার যে মিটারের দাম হচ্ছে 7,000 টাকা, আর আমার কাছে 70,000 টাকা চাইলো সার্ভিস। মানে এটা কি? ও জানে না এটা ঘুষ। এরপরে দেখেন আমরা আমাদের যে কথাটা বলছি যে আমরা ব্যুরোক্রেটিক হার্ডেল আছে, আর একটা বড় জিনিস এনবিআর এর পর এটাকে আমি সবচেয়ে বেশি হাইলাইট করতে চাই, সেটা হচ্ছে পোর্ট। আমাদের পোর্টের যে ক্যাপাসিটি, সেটা একটা প্রশ্ন, কিন্তু পোর্ট ক্লিয়ারেন্স 2 দিক থেকেই আমাদের সাপ্লাই চেনটা এমনি কিন্তু লেন্দি, অনেক দূর থেকে আমরা সাপ্লাই চেনের সাপোর্টটা দিই। এবং সেখানে যদি এমন হয় যে আপনি আবার ওখানে পোর্টে ডিলে করেন এবং অটোমেশন তো হচ্ছে না, সেটা দুর্নীতিও আছে। অনেক ফ্যাসিলিটিস দেখেন এনবিআর কিন্তু বিডার সাথে আমার একটা কাজ করার অভিজ্ঞতা হয়েছে। জাপানের যে সঙ্গে যে ইপিএ নেগোসিয়েশন হচ্ছে, ওই টিমের প্রথম 2টো ফেজের আমি মেম্বারও ছিলাম। বিডা কিন্তু চেষ্টা করছে, এটা নিয়ে কোনো ইয়ে নেই। আমি শুধু বিডাকে একজন নতুন নিয়োগ এটা কথা বলছি না। এবং প্রধান উপদেষ্টা নিজে বিনিয়োগকারীর সঙ্গে মিটিং করছেন, এটা কিন্তু একটা সিম্বলিক্যালি ভেরি হাই। কিন্তু আপনি যদি এনবিআর ঠিক না করেন, আপনি যদি ওয়ার্ক কালচার ডেভেলপ না করেন, আপনি যদি সাপ্লাই চেন ঠিক না করেন, আপনি যদি পলিটিক্যাল স্টেবিলিটি না থাকে, আপনি যদি আপনার এই যে প্রতিদিন একটা কোম্পানি একটা দেশের জন্য একটা ফ্যাসিলিটি দেন, তাহলে হবে না। ফাইনালি যেটা আমি বলবো যে দেখেন এটা ছোট জিনিস কিন্তু বড় কালচারাল একটা চেঞ্জ আমাদের দরকার। আজকে আপনি নেপালে যান তো বিদেশি পেলে কি করে, আর আপনি এখানে বিদেশিকে রাস্তায় পেলে কি করে? কালচারাল চেঞ্জটা তো আগে সার্ভিস প্রোভাইডারদের, সেটা আমি অনুরোধ করলাম যে আপনি সার্ভিস প্রোভাইডারদের সেটা এনশিওর করতে হবে। লাস্টলি একটা কথা বলে এখানে শেষ করি, যে আপনি যে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড, আমাদের এটা কিন্তু উইল রান আউট ভেরি কুইকলি, নাম্বার 1। আর একটা কথা বলে শেষ করি, এই যে এত আন্দোলন, এত কিছু কিসের জন্য? এমপ্লয়মেন্টের জন্য। আমাদের যদি এফডিআই না আসে, আমাদের প্রাইভেট সেক্টর গ্রোথ কিন্তু খুবই স্লো। ইকোনমিক পলিটিক্যাল কারণ, যত কারণে বলি, ব্যাংকের সুদ এখন 12 থেকে 15% অনেক হাই, কেউ নিচ্ছে না, আবার কেউ ইনভেস্টও করছে না। তাহলে একটা বড় জায়গা হচ্ছে আপনার এমপ্লয়মেন্টের জায়গাটা। এই এফডিআই দিয়ে কিন্তু সেটা সম্ভব। সাথে মরার উপর খাড়ার গায়ে হচ্ছে এলডিসি গ্র্যাজুয়েশন। আপনি এলডিসি গ্র্যাজুয়েশন যখন করবেন, স্ল্যাবগুলো হারাবেন। সবকিছু মিলে এফডিআই আমাদের খুবই দরকার, এবং গভর্নমেন্টের উদ্যোগকে আমি স্বাগত জানাই। এবং আবারও অনুরোধ করি, যারা ভাই এই প্রক্রিয়ার সাথে আছেন, একজন শিক্ষক হিসেবে আমাদের বিদেশি বিনিয়োগকারীদের জীবনটা যদি দেশের ভালো চান, এটা অনুরোধ রাখতে। একদম শেষ পর্যায়ে চলে আসছে মাহবুব ভাই, এই যে উদ্যোগটা, প্রফেসর ইউনূসের তো একটা ব্যক্তিগত ক্যারিশমা আছে, তারপরেও এখন কোনো রাজনৈতিক সরকার নাই বা অন্যান্য রাজনৈতিক সংকট নাই, তারা এসছেন, অনেক কিছু করছেন। এটা ধারাবাহিকতা কি থাকবে পরবর্তী নির্বাচিত সরকার আসলে পরে, যেটি বিনিয়োগকারীদের পক্ষ থেকে বলা হয়েছে এইসব নীতি বহাল থাকবে এবং এই ধরনের প্রতিশ্রুতি বাস্তবায়ন হবে, সেই নিশ্চয়তা চাই। আচ্ছা, প্রথমে আমি একটু বলি, গতকালকে আমার সাথে গণ অধিকার পরিষদের সভাপতি থাকার কথা ছিল নূর, এই যে সে আসতে পারেনি বলে সাধারণ সম্পাদক আসছে। তো সে তো ওই বিনিয়োগের কথা, এই আপনার অন এয়ারে অনেক কিছু বললো।
অফলাইনে যখন শেষ হলো আমাকে বললো যে আমি কিছুদিন আগে চায়না গেছিলাম, কয়েকদিন ছিলাম, চায়নার কোনো ইনভেস্টমেন্ট আসবে না, জাস্ট দোজ ওয়ার দি ওয়ার্ডস। শুধু কথার কথা না, সে আমাকে বলতে। আচ্ছা, এখন দেখেন যেটা চলছে যে বিনিয়োগ সম্মেলন, আমি বলতেছি যে উনি যেগুলো বলছেন তার অতিরিক্ত কিছু আছে। মানে এনভায়রনমেন্ট, মানে বিনিয়োগের এনভায়রনমেন্ট কি, এটার সংজ্ঞাটা কি, সেটা হচ্ছে যে অর্থনৈতিক, রাজনৈতিক ও সামাজিক এমন এক অবস্থা যা আর্থিক উপকরণগুলোর কার্যকারিতা প্রভাবিত করে। দ্যাট ইজ দি এনভায়রনমেন্ট অফ ইনভেস্টমেন্ট। ঠিক আছে? আচ্ছা, যে জিনিসগুলি এখন প্রিভেইল করতেছে, যেমন উনি কতগুলি বলেন নাই, যেমন একটা হচ্ছে জমি অধিগ্রহণ, গ্যাস, বিদ্যুৎ, অবকাঠামো, অতিরিক্ত চাঁদাবাজি, এই সব কিছু মিলিয়ে এখানে কিন্তু ইজি ডুইং বিজনেসের সূচক খুবই নিম্নগামী। 190টা দেশের মধ্যে আমাদের পজিশন 168 ইজি ডুইং বিজনেস। ইজি ডুইং বিজনেস 190 এর সাথে অতিরিক্ত যুক্ত হয়েছে, একে তো কি বলে নাচুনি বুড়ি, তারপরে পড়েছে ঢোলের বাড়ি। ঢোলের বাড়িটা কি? সেটা হচ্ছে যে পলিটিক্যাল আনরেস্ট, অনিশ্চিত ভবিষ্যৎ কি হবে। তারা এসছে কেন এত কিছু জেনে? এটা যে প্রফেসর ইউনুস সাহেবের ক্যারিশমা, আপনি তো বললেন না, একটা প্রোডাকশন কস্ট কম, চিপ লেবার, এটা মেইন। না, এখানে আসছে, শুনেন, $13 মিলিয়ন একটা চুক্তি হয়েছে সুইডেনের সাথে। হ্যাঁ, এখন এটা খুবই স্মল অ্যামাউন্ট। কেন আসছে এটা নানা কারণ হইতে পারে। একটা প্লেজার ট্রিপ হইলো, প্রফেসর ইউনুসের সাথে হ্যান্ডশেক, অভিজ্ঞতা নিয়ে গেল, প্রফেসর ইউনুস একটা নোবেল লরিটের সাথে হ্যান্ডশেক করার সুযোগ হইলো। হ্যাঁ, এটা দেখে গেলাম আর কি অবস্থা। আমরা রিয়েল ইনভেস্টমেন্ট কি হয় সেটা তো পরে দেখার। আমরা 4 দিনের সম্মেলন শেষ হলে পরে আমরা ফলাফল এখন কথাটা হচ্ছে এই যে পলিটিক্যাল ক্রাইসিস, এই যে সোশ্যাল ক্রাইসিস, এই যে ইনস্টেবিলিটি, এই যে আনরেস্ট, এইটার মধ্যে আসলে বিনিয়োগ কতটুকু হবে, আই এম নট শিওর অ্যাবাউট ইট। হ্যাঁ, এবং এইটা আপনাকে প্রথমে ঠিক করতে হবে বিনিয়োগের এনভায়রনমেন্ট। সেটা হচ্ছে এটার প্রথম 1 নম্বরটা হচ্ছে পলিটিক্যাল স্ট্যাবিলিটি, সোশ্যাল স্ট্যাবিলিটি। সেইটা যদি থাকে তাহলে আপনাকে বলতে হবে না, আপনাকে তখন আর ডেকে আনতে হবে না এত টাকা খরচ। ওটাই আকর্ষণ করবে, তাদেরকে আকর্ষণ করবে। আমরা আজকে শেষ করব এখানেই। নিশ্চয়ই বিনিয়োগ সম্মেলন শেষে আমরা আবার পর্যালোচনা করব, তখন দেখবো আমরা কি পেলাম। মাহবুব ভাই আপনাকে অনেক ধন্যবাদ, মামুন ভাই আপনাকে ধন্যবাদ, যারা দেখছিলেন শুরু থেকে বা পরে যুক্ত হয়েছেন প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। এই অনুষ্ঠানটি পুনঃপ্রচারিত হবে আগামীকাল সকাল 7টায় এবং এই অনুষ্ঠানে ফিরে আসবো আগামীকাল রাত 9টায়। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, শুভরাত্রি।